আমরা ওইখান থেকে মূল কথাগুলো জাস্ট জানবো। 1 নম্বর দেখো, তল মসৃণ করা। যখন একটা পৃষ্ঠতল মসৃণ করা হয় তখন কিন্তু ঘর্ষণ কমে যায়। 3 নম্বর হচ্ছে লুব্রিক্যান্ট ব্যবহার করা। লুব্রিক্যান্ট হচ্ছে এক ধরনের পিচ্ছিল জাতীয় পদার্থ, ঠিক আছে, বা গ্রিজ জাতীয় পদার্থ। তো লুব্রিক্যান্ট ব্যবহার করলে ঘর্ষণ কমে যায়। তারপরে 3 নম্বর হচ্ছে চাকা বা বেয়ারিং ব্যবহার করা। দেখো এইভাবে ধাক্কা দিয়ে নেওয়া কতটা কষ্টসাধ্য, কিন্তু যখন নিচে একটা চাকা লাগাই দেওয়া হয়, আবর্ত ঘর্ষণ হয়, ঠিক না, তখন এই গতি ঘর্ষণ থেকে আবর্ত ঘর্ষণটা আরও সহজ। তো এই কারণে কিন্তু ঘর্ষণ কমে যায় এবং এটা ইজিলি এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করা যায়। 3 নম্বর হচ্ছে স্টিম লাইন করা। স্টিম লাইন করা একটু খেয়াল করো, এই যে গাড়ির একটা শেপ, এই যে এইভাবে শেপটা দেওয়া আছে, যদি এইভাবে শেপ না দিয়ে এইভাবে খাড়া একটা শেপ থাকতো, তাহলে সে কি বাতাসের অনেক অনুপরমাণু ঠেলে এটাকে যাইতে হইতো না, কারণ আমরা তো জানি প্রবাহীর একটা ঘর্ষণ হয়। তো এই যে এটার শেপটা এভাবে দেওয়ার কারণে বাতাসের অনুপরমাণুগুলো কিন্তু এইভাবে গিয়ে তাকে ওই পরিমাণ প্রবাহী ঘর্ষণ দিতে পারে না, যার কারণে বাতাসের প্রবাহী ঘর্ষণটা কম হয়ে গেলে এই গাড়িটা খুব ইজিলি কি করতে পারে, রান করতে পারে। এই পদ্ধতিটাই হচ্ছে স্টিম লাইন। তো এইভাবে স্টিম লাইন মেনটেন করলে প্রবাহীর ঘর্ষণটা কমে যাবে, ঘর্ষণ কমে গেলে তার কার্যকর বল বেড়ে যাবে। 5 নম্বর হচ্ছে স্পর্শ কমানো। নিচের দিকে যত স্পর্শ কমানো যাবে তত ঘর্ষণ কম হবে, আর ঘর্ষণ যত কম হবে তত মনে করো বাধাদানকারী বল কম হবে, এবং বাধাদানকারী বল কম হলে আমাদের প্রযুক্ত বল বেশি কার্যকর হবে। তারপরে 6 নম্বর হচ্ছে কি বায়ু কুশন ব্যবহার করা, ঠিক আছে। তো মোটামুটি এইভাবে আমরা 6টা বিষয় মেনটেন করে আমরা ঘর্ষণকে কমাইতে পারি। তারপরে আবার আমরা ঘর্ষণ কীভাবে বাড়ানো যায় সেটাও জানবো। 1 নম্বর হচ্ছে তল অমসৃণ করা। তলকে যত অমসৃণ করব তত বেশি আমরা ঘর্ষণ পাবো। যেমন সিরিজ কাগজ তো মানে খুব বেশি অমসৃণ হয়, ঘর্ষণ দিলে একদম মানে ছিলে যায় এরকম অবস্থা। তারপরে 2 নম্বর হচ্ছে কি জোরে চেপে ধরা। যত বেশি পৃষ্ঠের সাথে ঘর্ষণ করবা, সংঘর্ষ করবা, তত বেশি তোমার ঘর্ষণ বল উৎপন্ন হবে। 3 নম্বর হচ্ছে গতি থামিয়ে স্থির করা। থামাই দিলে স্থির হবে, স্থির হইলে ঘর্ষণ বেড়ে যাবে, ঠিক আছে। তারপরে খাঁজ কাটা বা ঢেউ খেলানো। দেখো এই যে টায়ারের মধ্যে এরকম খাঁজ কাটা কেন থাকে, যাতে ঘর্ষণটা বেশি হয়। গাড়ি যত ঘর্ষণ সৃষ্টি করতে পারবে সে তত বেশি প্রতিক্রিয়া বল পাবে। আর গাড়ি যদি ঘর্ষণ ঠিকভাবে না দেয় তাহলে কিন্তু গাড়ি পিছলে যাবে, এটাই স্বাভাবিক। তো গাড়ি স্লিপ কেটে যাওয়া কিন্তু দুর্ঘটনা মানে হবে, এটা স্বাভাবিক। তো গাড়ির চাকার ঘর্ষণ বাড়ানোর জন্য মূলত চাকার মধ্যে এইভাবে টায়ারের খাঁজ কাটা থাকে বা ঢেউ খেলানো থাকে। হ্যাঁ, তারপরে এটা তো বললামই। তারপরে এটা দেখো 5 নম্বর হচ্ছে কি বাতাস বা তরলের ঘনত্ব বাড়ানো। মনে রাখতে হবে বাতাস বা তরলের ঘনত্ব যত বাড়বে অনুপরমাণুর উপস্থিতি তত বাড়বে, আর অনুপরমাণুর উপস্থিতি যত বেশি হবে তার ভিতর দিয়ে কোনো কিছুকে গতিশীল করতে গেলে ঘর্ষণটাও বেশি হবে, ঠিক আছে। আর ঘর্ষণ বেশি হলে এখানে প্রবাহীর ঘর্ষণ বেশি মানে কি ঘর্ষণ বেশি হবে। আমরা তো ঘর্ষণ বাড়ানোর উপায় খুঁজতেছি, ঠিক না। তো বাতাস বা তরলের ঘনত্ব বাড়াই দিলে তার ঘর্ষণ বেড়ে যায়। তারপরে কি পৃষ্ঠদেশ বাড়িয়ে দেওয়া। আমরা তো জানি প্যারাশুট যখন এটা একসাথে দলা করা থাকবে সে কি ওই পরিমাণ প্রবাহী ঘর্ষণ পাবে, কিন্তু তাকে যখন একদম ছড়াই দেওয়া হবে, অনেক বেশি পরিমাণ পৃষ্ঠদেশ বাড়িয়ে দেওয়া হবে, ক্ষেত্রফল বাড়িয়ে দেওয়া হবে, তখন কিন্তু অনেক বিশাল একটা এরিয়া জুড়ে বায়ুর একটা কী পাবে, প্রবাহী ঘর্ষণ পাবে। তখন কিন্তু সে চাইলে ভেসে ভেসে প্যারাশুট দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ইজিলি মুভ করতে পারবে। হ্যাঁ, তারপরে 7 নাম্বার, এটা ছিল 6 নাম্বার, আর এটা হচ্ছে 7 নাম্বার, যে চাকা বা বল বেয়ারিং সরিয়ে নেওয়া। তাহলে একটু আগে আমরা ঘর্ষণ কমাইছি বেয়ারিং ব্যবহার করে, এখন আমার মানে যদি এভাবে রাখি এটা চলে যেতে পারে, আমার ঘর্ষণ কমানো প্রয়োজন, তখন আমরা তার নিচ থেকে কি সরাই নিব, বেয়ারিং বা চাকা সরাই নিব, তখন এটা যে জায়গা থাকবে ওই জায়গায় স্থিরই থাকবে, ঘর্ষণ বল বেশি হবে, ঠিক আছে। তো এই ছিল ঘর্ষণ কমানো এবং বাড়ানোর উপায়। এবার আমরা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্নের সম্মুখীন হচ্ছি, সেটা হচ্ছে কি প্রশ্ন এরকম আসতে পারে, দেখা হচ্ছে ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব। এটাকে কেন প্রয়োজনীয় উপদ্রব বললো? কখনো কখনো ঘর্ষণ খুব বেশি প্রয়োজন, আবার কখনো প্রয়োজন নাই। কখন বেশি প্রয়োজন? যখন রাস্তা দিয়ে গাড়ি চলবে তখন যদি ঘর্ষণ না থাকে তখন কিন্তু মানে রোডের মধ্যে গাড়ি স্লিপ কাটার সম্ভাবনা থাকে। ইভেন আমরা যখন কর্দমাক্ত রাস্তায় হাঁটতে যাই তখন কিন্তু নিচে দিয়ে ঠিকঠাকভাবে প্রতিক্রিয়া বল না পেলে আমরা কিন্তু পিছলে পড়ে যাই, ঠিক না। বা যতটা মানে ইজিলি মুভ করতে পারি ভালো রাস্তায়, কর্দমাক্ত রাস্তায় কিন্তু এরকম ইজিলি আমরা কি করতে পারি না, মুভ করতে পারি না, ঠিক আছে। তো তখন কিন্তু আমাদের এটা ফিল হয় ঘর্ষণটা খুব বেশি হইলে মনে হয় ভালো ছিল, ঠিক না। আবার বালির উপর দিয়ে যখন হাঁটি ঠিক সেম ফিলটাই কিন্তু হয়। অর্থাৎ আমরা যখন পা দিই
বালি কিছুটা গেড়ে যায়, দেবে যায়, তখন বালিতে পা গেড়ে যাওয়ার কারণে প্রতিক্রিয়া বলটা ঠিকঠাকভাবে আসে না বা আসলে লেট হয়, তখন কিন্তু আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি না বালির উপর দিয়ে হাঁটতে। তো তখন ফিল করা যায় আসলে ঘর্ষণটা প্রয়োজন, ঠিক না? তারপর ধরো তুমি কোনো কিছু ঘষে মসৃণ করবা, তখন কি ঘর্ষণ খুব বেশি প্রয়োজন না? এই জন্যই তো সিরিজ কাগজ দিয়ে বেশি মানে ঘষে কোনো কিছুকে মসৃণ করতে হয়, ঠিক না? তারপরে কেউ যদি অ্যাক্সিডেন্ট করলে কিন্তু যত বেশি ঘর্ষণ হবে তত বেশি তার ক্ষয়ক্ষতি হবে। তো অ্যাক্সিডেন্টের সময় কি মনে হয়, ঘর্ষণটা যদি কম হয় তাহলে হয়তো খুব ভালো হয়, ঠিক না? তো ঘর্ষণ এমন একটা জিনিস, এটা প্রয়োজনও আছে আবার প্রয়োজন নাই, অর্থাৎ না হইলেও ভালো হয়, অর্থাৎ সুবিধা অসুবিধা দুইটাই আছে। তো এই কারণে ঘর্ষণকে একটা প্রয়োজনীয় উপদ্রব বলা হয়। এই বিষয়টা তোমরা টোটাল এখান থেকে ভিডিওটা পোস্ট করে দিয়ে পড়ে নিবা, পড়ে নিলে তুমি শিখে ফেলতে পারবা, বা আমি যেটা বুঝাইতে চাইছি এতক্ষণ যেটা বলছি এটাই তুমি এখান থেকে জানতে পারবা, ঠিক আছে? তো ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব, এখান থেকেই তুমি চাইলে এটার মতো করে অ্যান্সার করতে পারো, অথবা এখান থেকে আরও কিছু পরিমাণ কথা কমাইয়া নিজের মতো করে সাজিয়ে সুন্দর করে লিখতে পারো। অর্থাৎ ঘর্ষণের সুবিধা অসুবিধা দিয়ে তুমি ব্যাখ্যা করে দিবা ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব। ওকে, ঠিক আছে।